জয় হিন্দ বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন দ্য অভিজিৎ ডায়লগ। বন্ধুরা, আজ আমরা জানবো ইন্টারনেটের থার্ড জেনারেশন ওয়েব3 সম্বন্ধে। এটি কি, কিভাবে কাজ করে, এর ভালো খারাপ দিকগুলি কি কি, আর এটি কি একটি স্ক্যাম? তো সম্পূর্ণটা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ওয়েব3 সম্বন্ধে জানতে হলে আমাদের সর্বপ্রথম জানা দরকার ওয়েব 1 এবং ওয়েব 2 এর ব্যাপারে। 1991-এ ইন্টারনেট যখন সাধারণ মানুষের জন্য খোলা হলো, তখন ইন্টারনেট ছিল কিছুটা এরকম। ওয়েব 1-এ সাধারণ ইউজার আর সার্ভারের মধ্যে ইন্টারাকশন ছিল মোস্টলি রিড অনলি, অর্থাৎ আমার আপনার মতো সাধারণ ইউজাররা ইন্টারনেটে থাকা কোনো কন্টেন্ট শুধুমাত্র পড়তে পারতাম, এছাড়া আর কোনোভাবে ইন্টারাকশন করার সুযোগ ছিল না। সেই সময় ইন্টারনেটের মেন ফোকাস ছিল ইনফরমেশন বেস, অর্থাৎ ইন্টারনেটকে ইউজ করা হতো শুধুমাত্র ইনফরমেশন গ্যাদার করার জন্য। তারপর 2004 সালে যখন ফেসবুক আসলো, তখন থেকে ইন্টারনেটের গতি প্রকৃতি সম্পূর্ণভাবে বদলে গেছে। ওয়েব 2-তে ইন্টারনেট হয়ে গেল সম্পূর্ণভাবে ইন্টারাকশন বেসড। এখানে একটা ইউজার অপর যে কোনো ইউজারের সাথে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারাকশন করতে পারবে, তার মেসেজিংয়ের মাধ্যমে হোক অথবা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আপনি চাইলে ইউটিউবে নিজের একটা ভিডিও পোস্ট করতে পারবেন, যা ওয়েব 1-এ সম্ভবই ছিল না। আপনার ইচ্ছা হলে এই ভিডিওটা লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ারও করতে পারবেন। বর্তমানে ইন্টারনেট ইউজ করা হয় কমিউনিটি বিল্ডের জন্য, ইনফরমেশন শেয়ার করার জন্য, বিজনেসের জন্য, সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য। এই সমস্ত কিছুর জন্যই ইন্টারনেটের বিস্তার ব্যাপকভাবে সম্ভব হয়েছে। তার সাথে পাল্লা দিয়ে ইন্টারনেটের সমস্যার সংখ্যাও অনেক গুণ বেড়েছে। সেই সমস্যাগুলো এক এক করে জানব। তার সাথেও জানব ওয়েব3 কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারে। প্রথম সমস্যা হলো আইডেন্টিটি থেফট। আচ্ছা, আপনি কখনো নোটিস করেছেন, আপনি যদি কোনো কিছু সার্চ করেন গুগলে, তাহলে কিছুক্ষণ পরই গুগল আপনাকে সেই রিলেটেড অ্যাড দেখায়। ইনকগনিটো মোডে এখানে কাজ করে না সেইভাবে। তার কারণ ডেটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেলেও ইন্টারনেট আপনার আইডেন্টিটি জানে, যেটাকে সহজেই মিস ইউজ করা যায়। কিন্তু ওয়েব3 একটা আলাদা অ্যাপ্রোচের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করে। ওয়েব3 আপনার আইডেন্টিটি মাস্ক করে আপনাকে নতুন আইডেন্টিটি প্রদান করে, যাতে কেউ আপনার আইডেন্টিটি নিজের ফায়দার জন্য ব্যবহার করতে না পারে। দ্বিতীয় সমস্যা হলো সেন্সরশিপ। ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যতই ফ্রি স্পিচের দোহাই দিক না কেন, আলটিমেটলি গুটি কয়েক মানুষের হাতেই এগুলির কমান্ড রয়েছে। তার উদাহরণস্বরূপ 2021 সালে টুইটার ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড করে দিয়েছিল। এখানে গুটি কয়েক মানুষের ডিসিশনেই টুইটার থেকে ইউএসের এক্স প্রেসিডেন্টের অ্যাকাউন্ট গায়েব হয়ে যায়। এই সমস্ত পলিসির জন্যই বারবার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর ওপর দোষারোপ করা হয়, তাদের সিইও নিজেদের আইডিওলজি আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু ওয়েব3-তে এই জিনিসগুলো খুব সহজভাবেই কাউন্টার করা যায়। এখানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো ঠিক না ভুল তা বিচার করবে একটা কোড, যাকে ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন বা ডাওস বলে। এই ডাওসে রুল আগে থেকেই নির্ধারিত থাকবে। মাঝে মাঝেই দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে কিছু কন্টেন্ট এমনি ডিলিট হয়ে যায়, যার রিজন দেখে কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করা হয়েছে। কিন্তু এমন অনেক কন্টেন্ট থাকে যেখানে সরাসরি ভায়োলেন্স দেখালেও তা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতে অনেক দেরি হয়। সাধারণ মানুষের কাছে এই রুলস রেগুলেশনসগুলো ক্লিয়ার না। সোশ্যাল মিডিয়াতে কোনটা ভুল কোনটা ঠিক তা খুবই কনফিউজিং। ডাওসে এই রুলস রেগুলেশনসগুলো স্মার্ট কন্ট্যাক্ট দ্বারা আগে থেকেই একটা কম্পিউটার প্রোগ্রামের মধ্যে এনকোডেড করা থাকবে। সেই রুলস রেগুলেশনসগুলো সাধারণ ইউজাররাও পড়তে পারবে এবং জানতে পারবে। হয়তো ডাওস কোনো অফেন্সিভ কন্টেন্ট আপলোড হওয়ার আগেই সেটাকে ব্লক করে দিতে পারে। তৃতীয় সমস্যা হলো কন্টেন্ট ওনারশিপ। আচ্ছা, আপনার কি মনে হয় ফেসবুক নিজের প্ল্যাটফর্মে কত শতাংশ কন্টেন্ট নিজে পোস্ট করে? ইউটিউব কতই বা ভিডিও নিজে থেকে আপলোড করে নিজের প্ল্যাটফর্মে? ইনস্টাগ্রাম কি সারাদিন রিল বানায়? না, এই সমস্ত কিছু করে এই প্ল্যাটফর্মে থাকা ইউজাররা। কিন্তু এই কন্টেন্টগুলোর ওপর সম্পূর্ণ কন্ট্রোল থাকে এই প্ল্যাটফর্মগুলোর। কোন ভিডিওতে কিসের অ্যাড চলবে তা ডিসাইড করবে এই প্ল্যাটফর্মগুলোই। অ্যাড রেভিনিউ থেকে কত শতাংশ পাবে ইউজাররা আর কত শতাংশ কোম্পানি নিজে রাখবে তাও ডিসাইড করবে এই প্ল্যাটফর্মগুলোই। অর্থাৎ এখানে আমাদের কন্টেন্টের সম্পূর্ণরূপে আমাদের অধিকার নেই। এখানে ওয়েব3 প্রমিস করে আপনার কন্টেন্টের ওপর সম্পূর্ণভাবে আপনারই কন্ট্রোল থাকবে। এই কন্টেন্টে কি অ্যাড চালাবেন, কতজনকে এই কন্টেন্টগুলো দেখাবেন, তা সম্পূর্ণভাবেই আপনি ডিসাইড করবেন। এই সব কিছু আমাদের কাছে অনেক ফিউচারিস্টিক মনে হয়, তাই কিছু মানুষ এটাকে স্ক্যামও মনে করে। আজকের দিনে দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সিকে অনেকেই একটা রেভলিউশন মনে করে, তার কারণ এটাকে কোনো সরকার কন্ট্রোল করতে পারবে না। কিন্তু এই চার্টটা দেখুন, এখানে সাধারণ পাবলিকদের জন্য মার্কেটে এই কটাই কয়েন অ্যাভেলেবেল আছে। বাকি সবগুলো আগে থেকেই কোনো ইনসাইডার বা ফাউন্ডার হোল্ড করে রাখে। আপনি এই ক্রিপ্টো থেকে মিলিয়নিয়ার অবশ্যই হতে পারেন, কিন্তু তারা আগে থেকেই বিলিয়নিয়ার হয়ে বসে আছে। ঘুরে ফিরে সেই একই সমস্যা চলে আসছে, যেখানে কিছু মানুষ এটাকে কন্ট্রোল করছে। ইন্টারনেটে প্রাইভেসি বাড়লে ফ্রড হওয়ার সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যায়।
আজকের ইন্টারনেটে পুলিশ বা গভর্নমেন্ট ক্রিমিনালদের সহজেই ট্র্যাক করতে পারে, কিন্তু ইন্টারনেটে প্রাইভেসি হাইড হয়ে গেলে ক্রিমিনালদের ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কয়েক বছর আগে Crypto.com থেকে প্রায় $30 মিলিয়ন মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়ে গেছিল। Crypto.com কোনো ছোটোখাটো কোম্পানি না, কিন্তু তাও তাদের জন্য চোরকে ধরা প্রায় ইম্পসিবল ছিল, কারণ চোর ব্লকচেনের মাধ্যমে তার আইডেন্টিটি আগেই হাইড করে দিয়েছিল। এছাড়াও ইন্টারনেট সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজ হয়ে গেলে এখানে হওয়া স্ক্যামের দায়িত্ব কে নেবে? তাই টুইটারে প্রাক্তন সিইও জ্যাক ডরসির মতে ইন্টারনেট সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজ হওয়া সম্ভবই না, কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে। Web3 এর একটা বড় সমস্যা হলো এটা এত পরিমাণে ফিচার লোডেড, যা ব্যবহার করতে আমাদেরকে আমাদের পুরনো হার্ডওয়্যার ফেলে দিয়ে নতুন হার্ডওয়্যারে শিফট করতে হবে, যা বিজনেসগুলোর জন্য ভীষণই বড় একটা সমস্যা। তারা যদি নিজেদের আপগ্রেড না করে তাহলে তারা মার্কেট থেকে বিলুপ্তও হতে পারে। এছাড়া এই আপগ্রেডেশনের জন্য প্রচুর পরিমাণে এনার্জিও প্রয়োজন হতে পারে। সর্বশেষে আমাদের এতটুকু বুঝতে হবে, Web3 এখনও একটা আইডিয়া, এখনই সম্পূর্ণরূপে Web3-তে শিফট করা সম্ভবই নয়। এটাকে গ্রো হতে, ডেভেলপ হতে এখনও অনেক সময় বাকি, অনেক কাজ বাকি। ভুললে চলবে না, Web3-র মাধ্যমে প্রিভেসি আর ফ্রি স্পিচ বৃদ্ধি পেলেও সেটাকে বাজেভাবে ব্যবহার করা মানুষও বৃদ্ধি পাবে। এই সমস্ত কিছু সমস্যার কারণেই ইলন মাস্কও Web3-কে মক করে বলেছেন, হ্যাজ এনিওয়ান সি Web3? আপনার কি মনে হয়, Web3 আমাদের ভবিষ্যৎ হতে চলেছে নাকি একটি স্ক্যাম? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমার আজকের প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, বাই বাই।